এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল, যিনি ২৪-এর গণ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ এবং এনসিপি করার পরে আরও বেশি পরিচিতি তিনি পান। পরবর্তীতে আমরা দেখেছি এনসিপি নেতা সরোয়ার তুষার, তার সঙ্গে একটা বাজে ব্যাপার ঘটে। সরোয়ার তুষারকে নিয়ে তিনি অভিযোগ করেন, সরোয়ার তুষার তাকে বাজে প্রস্তাব দিয়েছেন, কুপ্রস্তাব দিয়েছেন, কিন্তু এনসিপি সরোয়ার তুষারের ব্যাপারে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি, বরং নীলা ইসরাফিলকেই এনসিপি ছাড়তে হয়েছিল। সেই ২৪-এর গণ আন্দোলনের অন্যতম এই পরিচিত মুখ, তিনি তার বিপ্লবের সহযোগীদের এক ধরনের হুমকি দিয়েছেন বিপ্লবের সময়কার তথ্য ফাঁস করে দেওয়ার হুমকিটা তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন যে এখন বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটা ভালো কিছু হচ্ছে না, আপনারা যে পথে হাঁটছেন সেই পথটা ভালো কোনো পথ নয়। এবং তিনি বলেছেন যে আপনারা শুধুমাত্র টাকার পেছনে ঘুরে ধান্দাবাজি করে টাকা ইনকামের পথে থাকেন না, আপনারা দেশের যেটা ভালো হবে, দেশের যেটা মঙ্গল হবে সেই পথে আসেন, নতুবা আমাকে হয়তো কোনো একদিন এই মুখোশগুলো উন্মোচন করে দিতেই হবে। এবং তিনি বলছেন যে আমি যাদের উদ্দেশ্যে বলছি, যাদেরকে কানেক্ট করার চেষ্টা করছি, তারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছেন। কিন্তু এই হুমকির আড়ালে তিনি যে ভয়াবহ তথ্যটা দিয়েছেন, সেই তথ্যটা শুনলে আপনার যদি আপনি নীলা ইসরাফিলের এই ভিডিও বার্তাটা না দেখে থাকেন, তাহলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। সেই আকাশ ভেঙে পড়ার মতো, মাথায় বাজ পড়ার মতো তথ্য নিয়েই কথা বলবো এই ভিডিওতে, যেটা নীলা ইসরাফিল দাবি করলেন। তার দাবিটা যদি সত্য হয় তাহলে জুলাই আন্দোলন কিন্তু কলঙ্কিত হয়ে যাবে। সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি নেত্রী, সাবেক নেত্রী নীলা ইসরাফিলের কথা। নীলা ইসরাফিলের সেই আলোচনার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে একদল তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। তাদের এই মানবিক উদ্যোগটাকে সমর্থন করতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন, সেই প্রত্যাশা রইল। চলে যাচ্ছি নীলা ইসরাফিলের কথায়। নীলা ইসরাফিল একটা ভিডিও বার্তা দিয়েছেন গত রাতে। সেই ভিডিও বার্তায় তিনি হুমকি দিয়েছেন বিপ্লবের বিভিন্ন নায়কদের, এবং তিনি কোনো নাম মেনশন করেননি, কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি কাদেরকে বলছেন। ভয়াবহ তিনি দুটো কথা বলেছেন, যে দুটো কথা আপনাদেরকে বলতে চাই। একটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের বিতর্কিত যে আইসিটি প্রতিমন্ত্রী, তিনি যখন ইন্টারনেট বন্ধ করে দিলেন, এবং সেই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এবং বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে ওয়াইফাই কানেকশন দেয়া হয়েছিল। এর চাইতে ভয়াবহ তথ্য আমার মনে হয় ২৪-এর আন্দোলন পরবর্তী সময়ে এর চাইতে বিস্ফোরক তথ্য আর আসেনি। তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সারা দেশের বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই কানেকশন দেয়া হয়েছিল। এই ওয়াইফাই কানেকশন কোত্থেকে আসলো? বাংলাদেশ সরকারের মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তো ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন, এবং ইন্টারনেট বন্ধ করতে গিয়েই তার এবং তার সরকারের সবথেকে বড় সর্বনাশটা হয়েছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই কানেকশন কারা দিল? কোত্থেকে আসলো? কোন ইন্টারনেটের মাধ্যমে এটা চললো? কোন দেশের হস্তক্ষেপে এটা চললো? এটা কি প্রফেসর ইউনূসের নতুন লাইসেন্স দেয়া যে ইন্টারনেট কোম্পানি, সেই কোম্পানির ইন্টারনেট সাপ্লাই দেওয়া হয়েছিল বিশেষভাবে, এবং সেখানে সেটার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র আন্দোলন যেন দানা বেঁধে উঠতে পারে, আন্দোলনের পেছনে যেন তারা সংগঠকরা যেন নিজেদের মধ্যে ইনফরমেশন আদান প্রদান করতে পারে, সেই কারণেই এই ওয়াইফাই কানেকশন দেয়া হয়েছিল। এবং এই ওয়াইফাই কানেকশন কারা দিয়েছিল? নীলা ইসরাফিল প্রশ্ন করেছেন তাদেরকে, যারা এই বিপ্লবের অন্যতম নায়ক, যদিও তিনি কারো নাম মেনশন করেননি। এর চাইতে ভয়াবহ তথ্য হতে পারে। তিনি এটাও বলেছেন যে ডিপ স্টেটের অর্থ বাংলাদেশে কার হাতে এসেছে,
কার কার হাতে এসেছে, ডিপ স্টেটের অর্থ কোন কোন ওয়েতে এসেছে এবং এই অর্থ কারা ভাগ বাটোয়ারা করেছেন, কারা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিলেন, তাদের সবার নাম আমি প্রকাশ করে দেব, এরকম ভয়ঙ্কর হুমকি তিনি দিয়েছেন। একটু করে আংশিক করে তার বক্তব্যের কয়েকটা পার্ট একটু শুনে আসবেন নাকি? যখন পলক পুরো বাংলাদেশের মধ্যে ইন্টারনেট বন্ধ করে দিল, সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াগুলোতে শাহবাগের মধ্যে ওয়াইফাই কিভাবে ছিল, কে ওয়াইফাই প্রোভাইড করেছে এবং ডিপ স্টেটের সঙ্গে কে সম্পর্কিত ছিল, কার মাধ্যমে অর্থ এসেছে এবং কত টাকা এসেছে এবং এই ডিস্ট্রিবিউটারটা কে। আমি আশা করব আপনাদেরকে বলবো যে দেশের সঙ্গে থাকেন, সত্যের সঙ্গে থাকেন, দেশের ভালোর পক্ষে থাকেন, শুধুমাত্র বিক্রি হয়ে না টাকা নিয়ে। দর্শক, আপনারা তার মুখ থেকেই শুনলেন এবং মানে তার এই ভিডিও বার্তাটা কিন্তু অকাট্য একটা দলিল। আমরা কোনোভাবেই মানতে রাজি নই এবং বিশ্বাস করতে রাজি নই যে কোটা আন্দোলন কিংবা পরবর্তীতে সরকার পতনের আন্দোলন এটা ডিপ স্টেটের এজেন্ডা ছিল। এটা মার্কিন একটা মিশন ছিল এবং সেই মিশনে আমাদের গর্বের ধন ছাত্ররা কিংবা ছাত্র জনতা তারা অংশগ্রহণ করেছে এবং ছাত্রদেরকে ইউজ করা হয়েছে। নাকি ব্যাপারটা এরকম যে কোটা আন্দোলন ঠিকই ছিল, তাদের আন্দোলন ঠিক পথেই ছিল, পরবর্তীতে আন্দোলনটাকে কোনো একটা গোষ্ঠী হাইজ্যাক করে নিয়েছিল এবং সেই গোষ্ঠীটা হাইজ্যাক করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, ৭১, ৭২-এর সংবিধান, এই ব্যাপারগুলোকে রিসেট বাটনে টিপে দিয়ে মুছে দিয়ে যেন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী একটা মানে একটা মিশন প্রতিষ্ঠিত করা যায়, সেই মানে এজেন্ডা নিয়েই কি ওই আন্দোলনটাকে হাইজ্যাক করা হয়েছিল? নীলা ইসরাফিল যে ভয়ঙ্কর কথা বলেছেন যে ডিপ স্টেট থেকে টাকা কোথায় এসেছে, কারা ডিস্ট্রিবিউটর ছিলেন, কারা ভাগ বাটোয়ারা করেছেন, এগুলো সব তিনি জানেন। তিনি এও জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে পলক দেশের ইন্টারনেট বন্ধ করে দিলেও ওয়াইফাই কানেকশন কারা দিয়েছিল, কোত্থেকে এসেছিল এই ওয়াইফাই, কিভাবে ওয়াইফাই কানেক্টেড ছিল বিশ্ববিদ্যালয়গুলো। ভয়ঙ্কর তথ্য, যে তথ্যগুলো নিয়ে এর আগে কথা হয়নি, আলোচনা হয়নি। কিন্তু এই ভয়ঙ্কর তথ্যের পরেও তিনি হুমকি দিয়েছেন যে আপনারা যদি ঠিকভাবে ঠিক পথে না থাকেন, দেশের স্বার্থে কাজ না করেন, শুধুমাত্র টাকা কামানোর ধান্দাতে যদি আগাতে থাকেন, তাহলে আমি এগুলো ফাঁস করে দিতে বাধ্য হব। ওয়ার্ন করলাম, সতর্ক করার জন্য এই ভিডিও বার্তা তিনি দিয়েছেন। আমার মনে হয় যে নীলা ইসরাফিল যে কথা বলেছেন সেই কথাটা সত্য হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করতে চাই না এই কথা সত্য। কারণ আমি বিশ্বাস করতে চাই ২৪-এর যে গণ আন্দোলন, সেই আন্দোলনটা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয়েছিল। ২৪-এর যারা নায়ক তারা এক মুহূর্তে ভিলেন হয়ে যাবে, তারা ষড়যন্ত্রের মাধ্যমে এই আন্দোলন করেছিল, এটা প্রতিষ্ঠিত হলে তাদের সম্মান কোথায় যাবে সেটা কি একবার ভেবে দেখেছেন নীলা ইসরাফিল? নাকি তিনি এখন মনে করছেন যে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের বৃহত্তর স্বার্থে, মুক্তিযুদ্ধের বৃহত্তর স্বার্থে এই তথ্যগুলো জনগণের কাছে ফাঁস করে দেয়া উচিত? কি হতে চলেছে? বিপ্লবের নায়কদের মাঝে এরকম বিচ্ছেদ, এরকম বিভেদ কেন তৈরি হচ্ছে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্নের উত্তর আছে কি? থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।